প্রথমে আপনারা ভিডিওটা দেখেছেন, সেটা আরও বিস্তারিত আমরা বলবো। সেটা ৬-৭টা দৃশ্য আমরা তুলে ধরেছি। এত কুৎসা, এত বিভ্রান্তি, এত অপপ্রচার, এত চেষ্টা করেছেন, যেটা আমাদের বিরোধী দল এখানে, সেটা বামেরা হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, তারা চেয়েছিলেন যে একটা সুষ্ঠু যাতে নির্বাচন না হয়। তা সত্ত্বেও মানুষের সহযোগিতা নিয়ে 13-14টা ডিস্ট্রিক্টে, জেলাতে নির্বিঘ্নে কোনো ইনসিডেন্ট ছাড়া সেখানে নির্বাচন প্রক্রিয়া চলেছে, ভোট প্রক্রিয়া চলেছে। দ্বিতীয়ত, মেজর ইনসিডেন্ট যদি আমরা 8-9টা বুথ বলি, তার সঙ্গে আরও কয়েকটা যেখানে ছোটোখাটো থেকে আরেকটু মাঝারি ঝামেলা, এসবটা মিলিয়ে যদি 60টা বুথ, 60 যদি বুথ বলি, বুথের সংখ্যা 61,539। তাহলে পয়েন্ট, আপনি পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারেন, তার মধ্যে যদি 60টা বুথ বলি তাহলে কতটা পার্সেন্টেজ? অত্যন্ত কম পার্সেন্টেজ। আর এটা হওয়া উচিত নয়, আমরা সকলেই সেটা চেষ্টা করেছি। তবু এটাই বাস্তব যে 61,539টি বুথ, তার মধ্যে মেজর যদি 8-9টা বুথ, আর সব মিলিয়ে 60টা বুথ যেখানে কোনো ইনসিডেন্ট ইত্যাদি হয়েছে। তৃতীয়ত, আবেদন এবং সকল বিরোধী দলও যারা নেতৃত্ব রয়েছেন প্রত্যেকেই সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি খুব চেয়েছিলেন। সেন্ট্রাল ফোর্সও এলো, কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা কী ছিল, তাদের উপস্থিতি, তাদের অনুপস্থিতি, তাদের ভূমিকাটা কী ছিল, সেটা একটা প্রশ্নচিহ্ন গিয়ে দাঁড়িয়েছে। চতুর্থ, বর্ডার এরিয়া রয়েছে পশ্চিমবাংলায়, বর্ডার সিকিউরিটি ফোর্স ছিল। আমরা দুঃখের সঙ্গে বলি যে যারা সেন্ট্রাল ফোর্স থেকেও এলেন, কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে, এবং বিএসএফেরও, তারাও নিজেরা প্রভাব খাটাচ্ছেন যে কোন দলে ভোট দিতে হবে। এটাও এই ইনসিডেন্ট কিংবা এই এই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে অনেক। পঞ্চম, প্রত্যেকটি মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আর এটাও বলতে হবে, কোনো দলমত নির্বিশেষে কোনো মৃত্যুই কাম্য নয়, হওয়া উচিত নয়। যারা টু দ্য রান আপ অফ দি ইলেকশনসে এমন একটা স্ক্রিপ্ট যাতে বাংলাকে বদনাম করো, বাংলাতে নির্বাচন হয় না, এই চেষ্টা কিন্তু অনেকেই যারা করেছেন, সেখানে প্ররোচনা করেছেন, তারা উত্তপ্ত করেছেন তাদের ভাষণের মধ্যে দিয়ে। আমরা যখন প্রচার পর্বে ছিলাম আমরা এগুলো বলেছি, কিন্তু তথাপি এটাও বলা খুব প্রয়োজন যে ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, যে মৃত্যুগুলো ঘটেছে, 60%-এর কাছাকাছি তৃণমূল কংগ্রেসের তারা কর্মী ছিলেন। এই 5টা পয়েন্ট আপনাদের বললাম। এরপরে আমি অনুরোধ করছি শ্রী কুণাল ঘোষ, তিনি বলবেন। দেখুন, মাননীয় মন্ত্রী শশী পাঁজা বলেছেন, আমরা শুধু এটাই বলতে চাইছি যে এই যেটা বলা হচ্ছে না, যে বাংলায় ভোট হচ্ছে না, বাংলায় রক্তের হোলি চলছে, এটা তো বিরোধী দল আর কেউ কেউ তারা তো আতঙ্কের মার্কেটিং করছেন, ভায়োলেন্সের মার্কেটিং করছেন, আতঙ্কের বিপণন চলছে। এটা কি করে হতে পারে? 61,000-এর বেশি বুথ, তার মধ্যে 7-8-9টিতে মেজর ঘটনা, আর বড়জোর 60টিতে ছোট বড় 5 মিনিটের গন্ডগোল, আধ ঘন্টার গন্ডগোল, পাড়ার ধাক্কাধাক্কি, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। আমরা একজনের মৃত্যুও চাই না, কিন্তু অধিকাংশ যারা মারা যাচ্ছেন তৃণমূলের। যদি ভোট ঘোষণার পর থেকে দেখেন, 27 জনের মধ্যে 17 জন তৃণমূলের, 60% বেশি। যদি আজকে সকাল থেকে দেখেন তাহলে তৃণমূলের সেই শতাংশের হার আরও বেশি, প্রায় 78%। তো তৃণমূল কি সন্ত্রাস করলে তৃণমূলকে মারবে? আমরা তো চাইছি দেখাতে। আপনারা যদি তৃণমূলের কেউ মারা যায় তখন আপনারা গোষ্ঠীদ্বন্দ্বের গল্প খুঁজছেন, আর যদি বিরোধীদের কেউ মারা যান তখন কাঠগোড়ায় তোলা হচ্ছে তৃণমূলকে।
চাওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ঘুরছে কেন্দ্রীয় বাহিনী, সন্ত্রাস হলে ভিলেন হচ্ছে রাজ্যের প্রশাসন। এটা কি করে হতে পারে? একটা তো স্ট্যান্ড থাকবে তার। পরিকল্পিতভাবে সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ পার্টিকুলার কয়েকটা পকেটে সন্ত্রাস করেছে, টার্গেট করে তৃণমূলের কর্মীদের মেরেছে, প্রাণহানি ঘটেছে, রক্তপাত হয়েছে, গুরুতর জখম রয়েছেন কয়েকজন, হিংসায় প্ররোচনা দেওয়া হয়েছে, এবং এই গোটা উস্কানির পেছনে রাজ্যপালও রয়েছেন। কারণ তারা দেখাতে চাইছেন যে বাংলায় নেগেটিভ ঘটনা ঘটছে, আর সেটা দিয়ে বাংলাকে কলুষিত করা এবং সেটা দিয়ে রাজনীতি করা। কেন্দ্রের আজকে কি বলছেন? আজকে বিজেপির এক নেতা, দলবদলু চোর চিটিংবাজ, বলছে যে আমি দিল্লিতে গিয়ে বলবো এবার টাকা আটকে দেবো। অর্থাৎ প্রমাণ হয়ে যাচ্ছে যে এই টাকা বন্ধটা ভিন্ডিকটিভ রাজনীতির প্রতিফলন। ভোটের সঙ্গে টাকা বন্ধ করার হুমকির কি সম্পর্ক? তোমরা তো এতদিন বলছিলে অনিয়ম হয়েছে বলে টাকা বন্ধ, আমরা বলেছিলাম প্রতিহিংসা। আজকে মুখ থেকে বেরিয়ে গেল এবার দিল্লিতে গিয়ে বলবো টাকা বন্ধ। তার মানে এই টাকা বন্ধ হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। বিরোধীরা বুঝে গিয়েছেন বাংলার মানুষের সঙ্গে তারা নেই, বিপুল জয়ের দিকে যাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। নাচতে না জানলে উঠোন বাঁকা। বাংলাকে কলুষিত করতে হবে, মদত দিচ্ছে দিল্লির সরকার, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, এরা মিলে, ওদের গার্জেন হয়েছে এখন, ওদের ল্যাংবোট হয়েছে আইএসএফ, আর গার্জেন হয়েছে আনন্দরামজি বাপু, রাজ্যপাল। এরা মিলে এই একটা, আমরা আপনাদের কাছে বলছি যে সংবাদ মাধ্যম আমরা বলতে বাধ্য হচ্ছি, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে দেখাবেন, কিন্তু 61,000-এর বেশি বুথে যখন অবাধে গণতন্ত্রের উৎসব চলছে, আপনারা সেই ছবিটা বাংলার তুলে ধরবেন না? নিশ্চিতভাবে ঘটনা উচিত নয়। বাংলায় কি নতুন? আমরা জাস্টিফাই করছি না। বাম জমানায় 2003, 2008 শুধু ভোটের দিনটার মৃত্যু ছিল 60, 70, 80। তো বাংলায় তো নতুন নয়, কমেছে, তাও ওরা করছে বলে হচ্ছে। লোকসভা নির্বাচনের দিন সারা দেশে কত মৃত্যু হয়, অন্য রাজ্যে কত হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে কত হচ্ছে। গত 28 দিন আমাদের ভোটের সময়টায়, আমাদের নয় ভোট আছে, উত্তরপ্রদেশের লাস্ট 28 দিনে কতজন মারা গেছেন? ভোট নেই। তাহলে বেশি না কম, তার উত্তর কে দেবে? ফলে এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর অতীত, সিপিএম এর ভোট, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, অন্যান্য জায়গা, আর এখানে এরা পরিকল্পিতভাবে টার্গেট করে, ব্যাপ্তির দিক থেকে খুব কম, সংখ্যার দিক থেকে আমরাও মনে করি মৃত্যু অনভিপ্রেত, অবাঞ্ছিত, দুঃখজনক, কিন্তু পরিকল্পিতভাবে বাংলা সম্পর্কে নেতিবাচক ধারণা তুলে ধরার জন্য এবং ভোটের ফলাফল থেকে নজর ঘোরাবার জন্য। ভোটের ফলাফলে যে ওরা হারতে চলেছে ওরা জানে। আপনারা বলুন 61,000-এর বেশি বুথ, কত? 61,539 বুথ, তার মধ্যে 60টা ছোট বড় গন্ডগোল মিলিয়ে, বড় গন্ডগোল 8-9টা আর ছোট বড় মিলিয়ে 60টা, তাহলে 61,500 বুথ তো নির্বিঘ্নে হয়েছে। তো ফলে যদি কেউ কোথাও, আমরাও বহু জায়গায় আমরা অভিযোগ করেছি, আমাদের বিভিন্ন জেলায় করেছেন, কোনো জেলা কমিটি কলকাতাকে পাঠিয়েছে রাজ্যকে, রাজ্য কমিটি সেটা আবার নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিয়েছেন, আমরাও করেছি অভিযোগ। ফলে ব্যাপারটা এরম নয় যে বাংলায় একেবারে মানে সমস্ত আইন শৃঙ্খলা বিপর্যস্ত। আর কে বলছেন, কারা বলছেন 355, 356? মণিপুরটাকে করে আসুন, ক্ষমতা থাকলে মণিপুরটা জ্বলছে, গোটা স্টেট জ্বলছে, মৃত্যুর মিছিল, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। 355, 356 মামার বাড়ি,
ক্ষমতা থাকলে আগে মণিপুরে গিয়ে করে আসুক, তারপরে পশ্চিমবঙ্গে এসে কথা বলবে। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, মানুষ এখনো ধরুন ভোটের নির্দিষ্ট সময় পার হয়ে গিয়েছে, কিন্তু যারা বুথে গেছেন এখন ত্রিস্তর তো 3টে করে ব্যালট, ফলে একটু তো সময় লাগছে, এখনো লাইন রয়েছে। আমরা বাংলার মানুষকে 61,000-এর বেশি বুথ, সেখানে ইনসিডেন্ট ফ্রি, অভিযোগ মুক্ত, আর 7-8টা 9টা বুথের মেজর গন্ডগোল, রক্তপাত, বাকি তো পাড়ায় পাড়ায় যেরম হয় বড় জোর 60টা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে মানুষ উৎসবের মেজাজে কিছু বিচ্ছিন্ন, পরিকল্পিত, চক্রান্তমূলক, এবং সেই চক্রান্ত তৃণমূল বিরোধী চক্রান্তমূলক, বঙ্গ বিরোধী চক্রান্তমূলক, দুর্ভাগ্যজনক মৃত্যু কিছু বিচ্ছিন্নভাবে এবং অতি সামান্য আনুপাতিক হারের কয়েকটি বুথে কিছু অশান্তি ছাড়া নির্বিঘ্নে উৎসবের মেজাজে বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। মন্ত্রী ব্রাত্য বসু বলবেন, তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা নিশ্চয়ই। না, ধন্যবাদ আমার সতীর্থ শশী পাঁজা এবং কুণাল ঘোষকে, ওরা প্রায় পুরোটাই বলে দিয়েছেন। বলছি যে আজকে দিনহাটায় ব্যালট বাক্সে জল ঢাললো কারা? উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় প্রক্সি ভোট করলো কারা? নদিয়ার আমাদের তৃণমূল প্রার্থী হাসিনা সুলতানা, তার কে লক্ষ্য করে গুলি ছুঁড়ল কে? আমাদের রানীনগরে, খড়গ্রামে, রেজিনগরে যারা মারা গেল তাদের রাজনৈতিক পরিচয় কি? যারা মারা যাচ্ছেন সবাই মৃত, তারপর আর তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মৃত্যুর আগে দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে প্রায় প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা তৃণমূল কংগ্রেসের কর্মী। তার মানে বিরোধী দলের মূল স্ট্র্যাটেজি হচ্ছে একদিকে গৃহস্থকে বলছেন চুরি করতে, সজাগ থাকতে, আর চোরকে বলছেন চুরি করতে। তারাই সন্ত্রাস করছেন, তারাই গোলযোগ করছেন। কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে তারা ভোটের লাইনে এসে ভোটারকে বলছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্যে, এবং তারপর তারাই গেল রব তুলছেন। এই যে একটা সুপরিকল্পিতভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে পুরনো 2003-এর 2008-এর দগদগে স্মৃতি যারা ফিরিয়ে আনতে চাইছেন এবং একই সঙ্গে সেটা ভুলিয়ে দিতে চাইছেন, সেটা কি বাংলার মানুষ মেনে নেবেন? আজকে যা আমার সতীর্থরা বললেন, ডক্টর পাঁজা এবং শ্রী ঘোষ, 61,000-এর বেশি বুথ, তার 60টি মতো বুথে ছোট বড় ঘটনা ঘটেছে, মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, যে আমরা মোটেও চাই না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের কর্মী, এবং তারপর বলা হচ্ছে যে প্রশাসন ব্যর্থ। অথচ এরাই কেন্দ্রীয় বাহিনী চাইল, কেন্দ্রীয় বাহিনী এলো, কেন্দ্রীয় বাহিনী ঘুরলো, কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে গেল, কেন্দ্রীয় বাহিনী ঘুরে ঘুরে কতগুলি জায়গায় বিজেপিকে ভোট দেওয়ার কথা বলল। তারপর এই যে 4টি দল একত্রিত হয়েছে এবং তার সঙ্গে আমাদের মহামহিম রাজ্যপাল, তিনি যেভাবে তাদের গার্জেন হিসেবে, অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যেভাবে এই হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে, তার নজিরবিহীন, তা কল্পনাতীত। এবং এটি একটি, আমি বলবো যে এই গরিব মানুষের সরকার, মেহনতি মানুষের সরকার, যার মুখ্যমন্ত্রী যে শ্রেণী স্টেক হোল্ডার, সেই শ্রেণীটার এই বিরোধী এই কটি দল যারা পরিকল্পিতভাবে আমাদের রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে। আমি গণমাধ্যমকে বলবো, আপনারা আমাদের বিরোধিতা করতে পারেন, আমাদের পক্ষে থাকতে পারেন, কিন্তু আমাদের পক্ষে বা আমাদের বিরোধিতার থেকেও সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যের পক্ষে থাকা। তা সেই সত্যের পক্ষে যদি থাকেন, আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন করি, তাহলে দেখা যাবে যে আজকে দিনহাটা থেকে বাদুড়িয়া, খড়গ্রাম থেকে রেজিনগর, যে ঘটনাগুলি ঘটেছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের ছেলেরা মারা গেছে, আমাদের প্রার্থীকে লক্ষ্য করে গুলি বা বোমা ছোড়া হয়েছে। সেইটা কারা করলো, কেন করলো, কিভাবে করলো? প্রশাসন নিশ্চয়ই প্রশাসনের কাজ করবে। আপনারাও আজকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, সজাগ প্রহরী, আপনারাও আপনাদের কাজ নিশ্চয়ই তুলে ধরবেন এবং সত্য উন্মোচিত হবেই। এইটুকু বলছি। এবার যদি আপনাদের কোনো, আমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধ
সেই কারণেই কি এবারে নির্বাচনে তৃণমূল কর্মীরা বেশি আক্রান্ত হয়েছে? শুভেন্দু অধিকারী বলেছেন, সিপিএম এর রাজ্য সম্পাদক বলেছেন যে আমরা তৈরি আছি প্রকাশ্যে ফেসবুকে বাঁশ লাঠি ছবি দিয়ে, এবং বলেছে কংগ্রেস বলেছেন যে এটা 18-র ভোট নয়, এটা 23-এর ভোট, মনে রাখতে হবে। অর্থাৎ 23-এর ভোটে সন্ত্রাস করার জন্যে এরা প্রত্যেকে আগে থেকে প্ররোচনা দিয়েছেন, এবং সেই প্ররোচনার ফল আজকে ফলেছে। আমরা শান্তভাবে ঠান্ডা মাথায় ভোট করতে চেয়েছি, এবং অধিকাংশ জায়গায় যেটা ডক্টর পাঁজা হিসেব করে দেখালেন, 14টা জেলায় অবাধে শান্তিপূর্ণভাবে সত্যিই গণতন্ত্রের উৎসব হয়েছে, কোনো ঘটনা ঘটেনি। কুণাল ঘোষ যেটা বললেন, কটা 61টা বুথে না 60টা বুথে, 60টা বুথে 61,000-এর মধ্যে 60টা বুথে ঘটনা ঘটেছে। তার মানে 1%ও নয়, 1%ও নয়। হ্যাঁ, ওই 1% জায়গা তো না হয়, আমরা সেটাই চাই। কিন্তু যদি বিরোধী দলের দিক থেকে প্ররোচনা থাকে, তারা যদি এই ঘটনা ঘটান এবং তারা যদি প্রমাণ করতে চান যে আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে ভীষণভাবে হিংসা জড়িয়ে আছে, যা কিনা মানুষের স্মৃতিতে সত্যিই রয়েছে, 2003-এ রয়েছে, 1998-এ রয়েছে, 2008-এ রয়েছে, সেই স্মৃতিকে যদি আবার তারা ওই কালেকটিভ কনসিয়াসনেসের মতো জাগিয়ে তুলতে চান, সেটা খুব ভয়ঙ্কর। দেখুন, একটা কথা বলি, এই যে ভোট পড়ার যে হার, তো দুপুর অবধি তো ছিল একটা 30-35% মতো, বিকেল 4টেতে সেটা 50 ক্রস করেছে। কিন্তু আমি সব কটা চ্যানেলে যে পরিমাণ ছাপ্পা দেখেছি, ছাপ্পা যদি সত্যি অত হতো তাহলে তো এতক্ষণে 98% ভোট হয়ে যেত। যে পরিমাণ ছাপ্পা, দিকে দিকে ছাপ্পা বলে যতগুলো চ্যানেলে ছবি দেখলাম, তো ছাপ্পা যদি হতো তাহলে এই যে দুপুর 1টা পর্যন্ত 30% বা 35% বা 4টে পর্যন্ত 50.52%, এখন হয়তো আরেকটু বেড়েছে 53% থেকে 54%। 54%। তো ফলে সবার সময় লাগছে, কারণ এটা মূলত ত্রিস্তরীয়, 3টে ব্যালট, তাকে ভোট দেওয়া আবার সেখানে গিয়ে ফেলা একটু স্লো হচ্ছে। বহু জায়গায় লাইন এখনও আছে, তারা ভোট দিচ্ছেন। কিন্তু মানে ছাপ্পার অভিযোগ যদি ঠিক হয়, দিকে দিকে ছাপ্পা লুট হয়ে গেল, তাহলে তো এতক্ষণে 90-98-100% হয়ে যেত। তাহলে এবার আপনি বলুন না, আপনি বলুন এখন কত পার্সেন্ট ভোট হয়েছে, কত হতে পারে বলুন, কত পার্সেন্ট? 51 হয়েছে, তাহলে তো স্লো যাচ্ছে। তাহলে এত ছাপ্পা কোথায় গেল? যদি ছাপ্পাটাকে ধরি যে সব সত্যি, যা যা দেখানো হয়েছে ধরি, লুট হয়ে গেল, তাহলে তাহলে সেগুলো গেল কোথায়? ফলে আপনারা যখন মানে বিরোধীদের কুৎসাটাও যখন নিশ্চিতভাবে আমাদের বক্তব্য আপনারা দেখাবেন, গণমাধ্যম বিরোধীদের বক্তব্য দেখাবেন, কিন্তু যদি কোনো কোনো গণমাধ্যম প্রভাবিত হয়ে যেতে শুরু করেন বিরোধীদের কথায়, তাহলে তো এই যুক্তির অসামঞ্জস্যটা এসে যাচ্ছে না, যে যদি মানে প্র্যাকটিক্যালি একটু স্লো যাচ্ছে বিষয়টা, আর আপনারা দেখাচ্ছেন তৃণমূল সব লুট করে ভোট টোট শেষ করে বাড়ি চলে গেছে। কি করে হবে এটা? বিরোধী দলনেতা বলেছেন যে প্রথমে কোর্টে যাবেন, প্রহসনের ভোট, এবং আজকে সন্ধ্যায় কমিশনে তালা ঝুলিয়ে দেবেন। বিয়ে করলে কোর্টটাও না শ্বশুর বাড়ি হতো, জামাই ষষ্ঠী খেতে যায়, যখন ইচ্ছে যাচ্ছে কোর্টে যাক। গত কয়েকদিনে কোর্টে কি হয়েছে দেখেছে তো? নিশ্চিতভাবে হার বুঝেছেন, নন্দীগ্রামে হারছে, পূর্ব মেদিনীপুর হারছে। উনি যেখানে যেখানে বাংলার মুখে ঘুরে প্রচার করেছেন 49টা লোক নিয়ে, সেখানেও হারছেন। ফলে মানসিক একটা হতাশা কাজ করছে। সেই জায়গা থেকে উনি বলছেন কোর্টে যাব। কি কোর্টে যাবে? যাবে যাবে 14টা হিসাব করে দেখিয়েছেন ডক্টর পাঁজা ব্রাত্য, বললেন যে যেখানে নির্বিঘ্নে ভোট হয়েছে সেগুলো শেষ হয়ে গেছে। যদি কোথাও কোনো সত্যিকারের অভিযোগ থাকে কমিশন প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন, তারপরেও যদি কিছু করার থাকে, উনি তো গেছিলেন অনেক দফায় ভোট চেয়ে কোর্টে গেছিলেন, তা কি হয়েছে? হয়নি তো। তারপর গেছিলেন উনি ভোট দিয়ে ঘুরে ঘুরে বেড়াতে চান, ঘুরে ঘুরে বেড়াতে চান, কেন ওনাকে আটকে রাখা হচ্ছে? তো সেটা তো দিলীপ ঘোষ তো ওনার উল্টো দিকে মত দিয়েছে, ওদের দলেই। তো সুতরাং কোর্টে গেলেই ওনার এই স্বভাবটা হয়ে যাচ্ছে না, আমি কোর্টে যাচ্ছি, আমি কোর্টে যাচ্ছি। রেস্টুরেন্টে যায়, ও আবার বিউটি পার্লারে যায়, তো কোর্টে যাচ্ছি, ইয়ার্কি মারার জায়গা পায়নি। হ্যাঁ, আসলে বাংলার মানুষ বিরোধীদের তালা ঝুলিয়ে দিয়েছে, আর
বিজেপির আদি বিজেপি কর্মীরা, বিজেপির কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর মতো একটা দলবদলু তৎকাল সিবিআই এর এফআইআর নেমড একটা চোর চিটিংবাজ তার নেতৃত্বকে তালা ঝুলিয়ে দিয়েছে। সেই মানসিক অবসাদ থেকে এই ধরনের কথাবার্তা বলছে। গতবার 2018 সালের পঞ্চায়েত নির্বাচন ভোটে ওর জন্য তো তৃণমূল কংগ্রেসকে যত রাজ্যের বদনাম নিতে হয়েছিল। ও যে যে জেলায় দায়িত্বে ছিল সেইখানে এই গাজওয়ারি করেছে। এবার আপনি বলুন তো, 18 সালে যেটা দেখা গেছিল, মানুষের পর মানুষ ভোট দিতে পারেননি, ভোট লুট হয়ে গেছে, একটা ছবি দেখাতে পারবেন? 18 সালে যখন শুভেন্দু দায়িত্বে ছিল তখন ভোটারদের এলাকায় ছবি দেখা গেছে, ভোটারদের বুথ থেকে টেনে বার করে দেওয়া হচ্ছে, তখন শুভেন্দুর দায়িত্বে ভোট হয়েছিল। আর এবার প্রাণ গেছে তৃণমূল কংগ্রেসের, প্রাণ গেছে তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত লক্ষ্যবিন্দু হয়ে। কিন্তু এলাকা জুড়ে মানুষ ভোট দিতে পারেননি, মানুষ কাঁদছেন, আমাদের বুথের কাছে যেতে দেওয়া হচ্ছে না, এরম কোনো ছবি কিন্তু আজকে বাংলার বুকে কেউ দেখাতে পারবেন না। ফলে শুভেন্দু অধিকারী সম্পূর্ণ মানসিক অবসাদ থেকে, উনি জানেন মঙ্গলবার দিন ওনার জন্য একটা চরম হতাশাজনক ফলাফল অপেক্ষা করছে। বাংলার মানুষ ভোট দিচ্ছেন, কিন্তু বিরোধীরা কিছু প্রাণের বিনিময়ে তাদের এই রাজনীতিটা করলো। বিরোধীরা কিছু প্রাণের বিনিময়ে বাংলাকে কলুষিত করার অপচেষ্টা করলো। উন্নয়নে, আমরা যেখানে উন্নয়নকে ফোকাস করে ভোট করতে চাইছি, ওরা ল অ্যান্ড অর্ডারটাকে টার্গেট করতে গিয়ে নিজেরাই খুন খারাপি অশান্তি করে কিছু প্রাণ তারা নষ্ট করলো। একটা ইনপুট দিয়ে দিই, আপনি দেখবেন যে আমি টুইটও করেছি দলের পক্ষে থেকে। প্রফেসর ডক্টর মানিক শাহ তিনি পশ্চিমবাংলার আজকে নির্বাচন সম্বন্ধে বলেছেন যে শকিং রিপোর্টস কামিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল রিফ্লেক্টস ডেমোক্রেসি ইজ বিন মার্ডার্ড দেয়ার, টিএমসি গুনস পঞ্চায়েতে এই সমস্ত করেছে আন্ডার রেজিম অফ মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। তো আমাদের তো একটাই কথা বলা ছিল, যেটা টুইটেও আমি দিয়ে দিয়েছি, যে বিজেপি ত্রিপুরাতে কি করেছিল, এখানে কতগুলো সিট আনকনটেস্টেড হয়েছিল, সেই হিসেবে অনেক কিছু চলছিল। তো পঞ্চায়েত যখন ত্রিপুরাতে হয় 2018-তে 96% আনকনটেস্টেড ছিল বিজেপির প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী ছিল না। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, সেই প্রফেসর ডক্টর মানিক শাহ এত বড় বড় কথা হচ্ছে, আপনি তো কিছু করতে পারলেন না ত্রিপুরাতে। আর ত্রিপুরাতে যে ভায়োলেন্স হয়েছিল, পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছিল, এই কাডার, এই মানিক শাহ ডাক্তার, তিনি এখন যেন একবারে ধোয়া তুলসী পাতা। ফলে এই বছরেরও 2023-তে আমরা বড়জোর আনকনটেস্টেড আমাদের, না সে তো 3বার করে মুখ্যমন্ত্রী ওখানে পাল্টিয়েছে, প্রার্থী পাল্টিয়েছে, এত সন্ত্রাস, এত অনুন্নয়ন, কোনো উন্নয়ন হয়নি ত্রিপুরাতে, তাই জন্য প্রার্থী তাদের পাল্টাতে হলো। তারপরে বাই ডিফল্ট ওখানে মানিক শাহ চলে এলেন। আজকে তিনি এই স্টেটমেন্টগুলো দিচ্ছেন, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। আমরা বলি যে নিজের আগে দেখুন, নিজের আঙ্গনে দেখুন কি হয়েছে, লুক ইনটু ইয়োর ব্যাকইয়ার্ড। আর নাহলে এই ইতিহাসটাকে অস্বীকার করা যায় না। আর এই বছর আমরা নমিনেশন দিতে পারছি না, বিজেপি অনেক কিছু সব বলেছে, নমিনেশনও দিয়েছে। সেন্ট্রাল ফোর্স এলে ভালো হয়, সেন্ট্রাল ফোর্সও এলো, বুথ এজেন্টও পেলো, তা ছাপ্পাটাও করলো, সন্ত্রাসও করলো, বুথ ব্যালট বাক্স নিয়ে আপনারাই দেখিয়েছেন, দৌড়ে গিয়ে এই পুকুরে ফেলা নিয়ে আমরা ভোট যখন প্রচার পর্বে বলেছিলাম যে বিজেপির নেতৃত্ব এবং বিরোধী দল নেতা নিজেই বলছিলাম, আমি বলে দিচ্ছি সবাইকে, যদি এদিক ওদিক দেখেন তাহলে বাক্সটা তুলে গিয়ে পুকুরে ফেলে দেবেন, এই সমস্ত স্টেটমেন্ট, এবং এই আজকে হয়েওছে। ঠিক, তাহলে আস্পর্ধা দেখুন, আস্ফলনটা দেখুন, তিনি স্বীকারও করছেন। এবং এই কথাগুলোই আমরা আগে বলেছিলাম, ভোট বাক্সে তাদের লোকেরা দৌড়ে গিয়ে ফেলে দিয়েছে, ভোট বাক্সটাকে পোড়ানোর চেষ্টা করেছে, ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, প্রেস মিডিয়া আপনারাও দেখিয়েছেন। সুতরাং 355, 356 এই সমস্ত বলা হয়েছিল, সেগুলো মণিপুরে করুক। আর সবচেয়ে অবাকও হয়ে যাই আমরা, এত সন্ত্রাস। শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার সময় যখন বেরোচ্ছেন, ভোট দিতে গিয়ে বুথ থেকে বেরোচ্ছেন, তিনি বলছেন বুথগুলোকে কোনটা হিন্দু বুথ আর কোনটা মুসলিম বুথ। এটা তো আগামী দিন, যেমন তিনি বলেছেন আগামী দিনে সমস্ত টাকা বন্ধ করে দেবো পশ্চিমবাংলায়। এরা তো আগেই জানে যে এরা হারবে, যার জন্যে এতগুলো বাহানা করছিল। এবং আজকের দিনে এত সন্ত্রাস
তাদের নেতৃত্বে হয়েছে, এবং যাদের সঙ্গে ওই যে সাগরদিঘি মডেল ছিল, যে ওরা দুজন সামনে ছিল, আমি তো আছি পিছন দিক দিয়ে, ঠিক সেটাই ছিল আজকেরও তাদের ফর্মুলা। তাই এই ফর্মুলাতে তারা জানে তারা জিতবেন না, এবং সেই ক্ষেত্রে নিজে তাহলে বললেন কি করে যে আগামী দিনে 100 দিনে টাকা বন্ধ হবে, একটি টাকাও বাড়ির জন্য আসবে না, মিড ডে মিল টাকাটাও বন্ধ করে দেবে। এই যে ওনারা বলছেন, তিনি বলছেন মানে পরিষ্কার তারা জানে জিতবে না, কিন্তু বাংলার প্রতি কোনো প্রেম ভালোবাসা, বাংলার উন্নয়ন তাদের সহ্য হয় না। এবার ডক্টর মানিক শাহ যে এই কথাগুলো বললেন, এই ডক্টর মানিক শাহকে আমরা এই টুইটেতে উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, এক মিনিট, আর একটা তথ্য। শান্তনু সিং, খাতরা, ZP 17, বিজেপি লিডার, শোর্ড নিয়ে এসছিল, শোর্ড, তরোয়াল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো শান্তনু সিং, তো এবার এই যে বিজেপি নেতা শোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা খাতরা জেলা পরিষদ 17 নম্বরের ক্যান্ডিডেট। তো আমরা রামনবমীর দেখেছিলাম সুমিত শ বলেডি ছেলে রামনবমীর মিছিলে নাচছে হাতে রিভলভার নিয়ে, তাকে ধরে আনতে হয়েছিল মুঙ্গের থেকে। তাহলে এই যে অস্ত্র ঢোকানো কালচার, কে বলে দিচ্ছেন শোর্ড নিয়ে ঘুরছে, কে তৃণমূলকে কি করে মারা যায়, আর হাতে হাত মিলিয়ে করেছে। তৃণমূলের যাদের নেতা কর্মীদের আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, এটা হাতে হাত মিলিয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং যেখানে যেখানে তারা আছে ISF, এরা হাত মিলিয়ে করেছে। কিন্তু মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এই 3টে দল বা 3.5 দল বা ওইরকম একটা সাড়ে গোছের, তো তারা যে সন্ত্রাসটা করলো তাতে কিন্তু মানুষের আশীর্বাদ থেকে তৃণমূলকে বঞ্চিত করতে পারবে না। আর বাকিটা যেখানে বেশি গন্ডগোল হয়েছে বা কোনো অভিযোগ আছে, আমরাও করেছি বহু জায়গায় অভিযোগ, এবার নির্বাচন কমিশন নিশ্চয়ই তারা কোনো সিদ্ধান্ত জানাবেন, আমরা সেই সিদ্ধান্ত দেখব, মানব। বিরোধী দলনেতা আজকে বলেছেন এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি ফোনও করেছেন এবং সন্ধ্যাবেলা আসবেন, এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন যদি দিল্লিও রাজি না থাকে বা প্রদেশ নেতৃত্ব, আমি যাব বাংলার গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনে মানসিক অবসাদগ্রস্ত শুভেন্দু অধিকারী বুঝতে পারছে যে মানুষও তার সঙ্গে নেই, আর তার দল থেকেও তার প্রতি আস্থা নেই। যারা বিজেপি করেন, পুরনো দিনের বিজেপি বা সিনিয়র বিজেপি নেতা, সেটা দিলীপ ঘোষ হতে পারেন বা যে কেউ হতে পারেন, শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারেন না। দেওয়ালের লিখন পড়তে পারছেন, রেজাল্ট খারাপ হতে চলেছে, ফলে বিজেপিতেও যে তিনি বেশি দিন টিকতে পারবেন না, সেই কারণেই মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে যাচ্ছে যে দল কি করবে আমি জানি না, দরকার হলে দল ছেড়ে আমি একা করব। এগুলো হচ্ছে গভীর মানসিক অবসাদ, মানে গভীর, মানে একেবারে ডিপ্রেশনের চূড়ান্ত জায়গায় আছে। ফলে ওনার কিন্তু ইমিডিয়েটলি ওনার বাড়ির লোককে অনুরোধ করব অবিলম্বে একটা চিকিৎসার পরামর্শ নিতে, না হলে হঠাৎ কোথায় কি ওনার আপনা থেকে হয়ে যাবে। চোখ মুখ কিন্তু ভালো নয়, একদম ভালো নয়। যে গভীর হতাশা, উচ্চ রক্তচাপ, আগের দিন কাঁথিতে দেখলাম জানলা দিয়ে দরজা খুলে বেরোতে যায়নি, এটা আমি লাস্ট দেখেছিলাম জনি লিভারকে, জানলা দিয়ে বেরোতে গেছিল, সেটা কিন্তু ইয়েতে বেরোতে যায়নি, দরজা খুলে বেরোতে যায়নি, ভুলে গেছিল, হ্যাঁ এমন রেগে গেছে, তো চোখ গোল্লা করে পুরো জনি লিভার। ফলে এই পরিস্থিতিতে যেন একেবারে বাড়ির লোককে বলবো দেখুন রাজনীতির জায়গায় থাকবে, উনি আমাদের কুৎসা করছেন, ক্ষতি করছেন, কিন্তু মানসিক যা অবস্থা, প্রথমত উঁচু বাড়ির কোনো খোলা জানলা বা বারান্দায় ওনাকে থাকতে দেবেন না, এবং ওনাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে, না হলে ক্রমশ উনি যেদিকে যাচ্ছেন খুব মানে আমরা অন্তত উদ্বিগ্ন। রাজনীতির বাইরেও তো একটা বিষয় আছে না। তৃতীয় সেটা বলতে পারবো না, বিজেপি তৃতীয় থাকবে, তৃণমূল প্রথম। 1 থেকে 100-র মধ্যে যদি আপনি রেটিং করেন, 1 থেকে 90 থাকবে তৃণমূল, তারপরে 91 থেকে 96
অন্য কারা কি থাকতে পারে বলতে পারবো না। আর এখানে তো দ্বিতীয় তৃতীয় চতুর্থের ব্যাপার নেই, তৃণমূলের সঙ্গে বাকি 4টে দলের লড়াই, 4টে দল তো এক হয়ে আছে, এ তো 1:1 লড়াই হচ্ছে। না ওটা ওরা সেটা ওরা হয়তো একটা প্যাকেজিং এ আছে, নাম কাওয়াজটা আলাদা, প্যাকেজিং একসঙ্গে। প্যাকেজিংটা একসঙ্গে। ওইটা যেটা ডক্টর পাঞ্জা যেটা বললেন সাগরদিঘি মডেল, অন্তত অন্তত 10টা জেলায় বিজেপি সাইনবোর্ডের মতো রেজাল্ট করবে, সেইটা বুঝতে পেরে শুভেন্দু অধিকারীদের এই আর্তনাদ শুরু হয়েছে। আর ওদিকে বিজেপির মধ্যে দিলীপ ঘোষ আর অত্যন্ত আনন্দে আছেন, কারণ তিনি আত্মবিশ্বাসী যে শুভেন্দু আর সুকান্তর নেতৃত্বে বিজেপির গঙ্গাজল প্রাপ্তি হতে চলেছে। কুণালদা, সকাল থেকে আজকে রাজ্যপাল বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং এর আগে আমরা দেখিনি যে কোনো ভোটে রাজ্যপাল এইভাবে মুভমেন্ট। রাজ্যপাল হোটেলে দেখেছি, কুণালদা, রাজ্যপাল এখনো হোটেলে উঠেছে। বসিরহাটে গেছেন এখন। যাক ওদিক দিয়ে বর্ডারও আছে, যদি চলে যায় চলে যাক। তো এবার এপাশে ওপাশে রাজ্যপাল ধরুন সাংবিধানিক এখতিয়ার আর ধৈর্য এই দুটোরই সীমা লঙ্ঘন করছেন। একটা রাজনীতি ভোট হচ্ছে, সেখানে রাজ্যপাল খোলাখুলি তৃণমূল বিরোধিতা করছেন। ওনার যদি কিছু খারাপ থাকে উনি লিখিতভাবে সরকারকে জানাবেন, মুখে ডেকে বলবেন, উনি কেন্দ্রকে রিপোর্ট আমি দিতে পারেন। সকালবেলা জেলা অফিসে ছিলাম, সেখানে খবর পেলাম উনি নির্দিষ্টভাবে কিছু কলকাতা শহর থেকে কিছু সাংবাদিক নিয়ে গেছেন, তাদের নিয়ে একটা হোটেলে উঠেছেন, সেই হোটেলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। জেলার সাংবাদিকরা যখন তার কাছে প্রশ্ন করতে গেছে তাদের সঙ্গে সেভাবে কথা বলেননি, এমনকি ন্যূনতম চায়ের আপ্যায়নও জানাননি। ওই সাংবাদিকদের সঙ্গে খাওয়া দাওয়া করে নদিয়ার দিকে যাওয়ার কথা ছিল, কেন জানি না তিনি আবার রাস্তা ঘুরিয়ে দিয়ে আমডাঙ্গার দিকে চলে গেছেন। মানে এ তো প্রায় সুকুমার এদের কেশদাদার মতো অবস্থা। এদের সকলের, এই রাজ্যপাল থেকে শুভেন্দু, এদের সকলের মধ্যে কিন্তু একটা বেশ পাগল ভবঘুরে এই ধরনের একটা ইমেজ, চাউনি, তাকানো, কথাবার্তা, এই সমস্ত ব্যাপারটা চলে এসছে। বাকি যেটুকু আছে 11 তারিখ বিকেলে হয়ে যাবে। কুণালদা, আপনারা প্রথম দিন থেকে রক্তপাতহীন নির্বাচনের কথা বলেছিলেন, শশীদি। আজকের দিনটাতে হলো না কেন? এটার কি মানে সমস্যাটা কোন জায়গাটাতে? এক আর 2 নম্বর হচ্ছে 60টা বুথ আপনারই পরিসংখ্যানে, এই 60টা বুথে যদি দলের কেউ কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে? পশ্চিমবাংলায় রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই কিন্তু তাদের কর্মী পদাধিকারী নির্বাচিত যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের নামেতে কিংবা অভিযোগ এলে পরে ব্যবস্থা নিয়েছে। যদি একমাত্র দল শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2 হচ্ছে বারংবার বলা হচ্ছে, প্রচার পর্বেও আমরা বলেছি, যখন মিডিয়ার সঙ্গেও কথা হয়েছে এবং মানুষের সামনেও বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত যে বাংলায় কিছু ঠিক নেই। এই স্ক্রিপ্টটা এটা তৈরি করেছে অপোজিশন এবং তাদের এই উদ্দেশ্যটাই ছিল, কারণ আমরা 2021-এর আগেও দেখেছি, তখনও রাষ্ট্রপতি শাসন, এখনও কখনো 355, 356 অন্যান্য শাসন, এই সমস্ত, তাহলে তো তাদের হাতে ক্ষমতা আছে, করলো না কেন? কিন্তু তাদের এই স্ক্রিপ্টটা রয়েছে, কারণ পঞ্চায়েতের জিতবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাই তো পৌঁছে গেছে, এটা পরিষ্কার। বঞ্চনার কারণটা কি গ্রামের মানুষ জানে, কেন্দ্রীয় সরকার। এইটা পুরো বোঝবার পরে স্ক্রিপ্টটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে আজকের দিনটা সন্ত্রাস করতে হবে, নাহলে পরে এত বোমা মজুত ইত্যাদি সমস্ত যেটা করেছে, কিংবা আপনারাও প্রেস মিডিয়াতে কিছু কিছু অংশে তো দেখিয়েছেন যে এই যে যেমন বললাম যে আমাদেরই আক্রমণ করেছে, মৃত্যু ঘটেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ইত্যাদিতে, লণ্ডভণ্ড করা এবং এই নিদানগুলো দেয়া প্রচার পর্বে যে ব্যালট বক্স নিয়ে পালিয়ে যাবেন, পুকুরে ফেলবেন, জল ঢালবেন, কিংবা মারতে হবে, লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, পুলিশকে মারতে হবে ইত্যাদি, এই স্ক্রিপ্টটা আগেই থেকে তৈরি করেছে যাতে সারা ভারতবর্ষ জানবে যে বাংলায় নির্বাচন বলে কোনো বস্তু নেই, সুষ্ঠু নির্বাচন বলে কোনো বস্তু নেই। এই স্ক্রিপ্টটাই তৈরি ছিল এবং যারা জানেন, যারা জিতবেন না, তাহলে এই স্ক্রিপ্টটা তো এক্সিকিউট করতে হবে। সন্ত্রাস হচ্ছে নিশ্চয়ই এই আর থার্ড, যেটা সবসময় তারা বলার চেষ্টা করছে যে তাদের নাকি রাজ্য প্রশাসন আর রাজ্যের পুলিশের উপর আস্থা নেই, এই ন্যারেটিভটাও তারা চালান।
কিন্তু আপনি যদি স্টেট ইলেকশন কমিশনকে দিতেন সেও তার কাজটা করত, যদি রাজ্য পুলিশকে দিতেন সেও তার কাজটা করত, কিন্তু আগেই থেকে না এরা পারবে না, এরা করবে না, হাইকোর্টে দ্বারস্থ হওয়া কিংবা সেন্ট্রাল ফোর্সের আবেদন দেয়া। সেন্ট্রাল ফোর্সটা আসলো, তাহলে সেন্ট্রাল ফোর্সের অকর্মণ্যতার কথা বলবো? তাদের ভূমিকাটা ছিল, তাদের কি কলোসাল ফেলিয়ার হয়েছে, তারা আজ করতে পারলো না? এই প্রশ্নের জবাবটা দেবে কে? আমাদেরও তো প্রশ্ন রয়েছে যে এতগুলো সেন্ট্রাল ফোর্স উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে সন্ত্রাস হয়েছে, পোলিং বন্ধ হয়েছে, যেই 60টা বুথের মধ্যে আমরা বলছি সেইগুলো। ফলে সবাই আসেনি কেন? ঠিক, তারা তো চেয়েছিলেন 822টা আসুক, ধাপে ধাপে এলো কেন? আমরাও বলেছি ঠিক আছে আসুক। তাহলে এটা কি পরিকল্পনাই ছিল যে চাওয়া হবে, আসবে না, দেরি করে পাঠানো হবে, তাহলে পরে দেখানো হবে যে আবার যেমন বলছে না হাইওয়েতে তাদেরকে নাকি ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে, তাদেরকে ঠিক করে ডিপ্লয় করা হয়নি, অনেক 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 বাহানা। কিন্তু এটা বাহানার জন্য ইচ্ছাকৃত নয়, এটা একেবারেই মানে স্ক্রিপ্টটা রচনা করেছে তারা। এই স্ক্রিপ্টটা 3-4টে দল মিলে রচনা করেছে। আজকে বলতে খারাপ লাগে, মহিলা আইএসএফ প্রার্থী বলছে আমি ঘরের মধ্যে রয়েছি, আমি বেরোতে পারছি না, আমার ঘরের বাইরে তালা, উপর দিয়ে কিন্তু মিডিয়াও তাকে জিজ্ঞেস করছে। এত যদি ভয় থাকতো তাহলে মিডিয়ার প্রশ্নের উত্তরও তিনি দিতেন না। দিতেন কি না আমাকে মারবে, তো তাদের মারতেই পারে যারা মারবে বলে তিনি অভিযোগ করছেন। তাহলে তিনি ঘর থেকে বেরোতে পারছেন না, তার কাছে বেরোতে দিচ্ছে না, অথচ মিডিয়া পৌঁছে যাচ্ছে, সকলেই তাকে প্রশ্ন করছে, তিনি তার ইন্টারভিউটাও দিচ্ছেন। এইগুলো কোথাও না কোথাও আমাদের মনে হয়। যেটা শশীদীপ বললেন, একটা জাস্ট সাপ্লিমেন্টারি পয়েন্ট আছে। একটা হচ্ছে যে যেটা ডক্টর পাঁজা বললেন যে মানে তাহলে তো কেন্দ্রীয় বাহিনী এখানে ঘুরেছে, তো তাদেরও তো ভুল ধরতে হয়। আর একটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সবাই তো এসে পৌঁছয়নি যতটা চাওয়া হয়েছিল, ফলে তার তার দায়িত্ব কে নেবে? আমাদের তো সেই মতো ধরা ছিল নিশ্চয়ই, কমিশন তো সেটা ধরে করেছে। এবার একটা বড় কথা রয়েছে যে এই যে কোর্টে গিয়ে কেন্দ্রীয় বাহিনী চাই বলে লাফালাফি করা হচ্ছে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে না, দেশের সীমান্ত থেকে তুলে আনতে হচ্ছে, তাহলে কি কেন্দ্রের কাছে যথাযথ রিজার্ভ ফোর্স নেই? একটা রাজ্যে সেখানে ভোটের জন্য সীমান্ত থেকে এয়ারলিফট করে আনতে হচ্ছে, অর্থাৎ দেশের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হচ্ছে। তাহলে তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বা বিএসএফকে, তাহলে তো এখানে এদের তো কোর্টেও বলতে হবে। সেন্ট্রালের তরফ থেকে যারা কোর্টে দাঁড়ান তাহলে বলুন, যখন মামলাটা লড়তে যান, যে আমরা প্রস্তুত, কিন্তু আমাদের সীমান্ত থেকে তুলে আনতে হবে। মানে দেশের সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে বিজেপির ইগো রাখতে। যদি প্রথম থেকেই বলতো না আমাদের নেই, আমাদের রিজার্ভ ফুরিয়ে গেছে, আমাদের আর বাহিনী বলে কিছু হয় না, তো তাহলে সেই কথাটা আসতো না। তাহলে পুলিশও নিশ্চয়ই পুরোদস্তুর কমিশন সেইভাবে একদম করে ফেলতে পারতেন। এটা তো একটা মাঝখানে ফেলে দেওয়া হলো। বাহিনী চাই, বাহিনী চাওয়া হলো, সেই বাহিনী এসে পৌঁছলো না পুরো সংখ্যায়, তারপরে কয়েকজন মিলে গন্ডগোল করবেন, কেউ শিখিয়ে দেবেন ব্যালট বক্স এই করো ওই করো, আর ছবি দেখা যাবে কি এয়ারলিফট হচ্ছে সীমান্ত থেকে। এটা কিন্তু গর্হিত অপরাধ। কথায় কথায় যারা কেন্দ্রীয় বাহিনী চায়, কোর্টে কিন্তু তাদের এই ধরনের মামলায় ডিক্লারেশন দেওয়া উচিত, হলফনামা দেওয়া উচিত যে আমরা চাই, দিতে পারি, কিন্তু আমাদের দেশের সুরক্ষার সঙ্গে আপোষ করে আনতে হবে। আর এত এত কেন্দ্রীয় বাহিনী তাহলে গেল কোথায়? তাহলে কি সেখানে শূন্যপদ পূরণ হচ্ছে না, নাকি অন্য কাজে ব্যবহার হচ্ছে? সে এতগুলো গেল কোথায়? মানে পশ্চিমবঙ্গের ভোটে লাগবে বলে লে সীমান্ত থেকে তুলে আনতে হচ্ছে, এ তো অস্বাভাবিক ঘটনা, এ তো হতে পারে না। এটারই তো তদন্ত চাই আমরা, যে পশ্চিমবঙ্গে আনার জন্য কেন সীমান্ত থেকে আনতে হলো। দেশের কেন্দ্রীয় বাহিনীর রিজার্ভ ফোর্স কোথায় গেল, কোন কাজে ব্যবহার হয়? নাকি ক্রমশ কমে আসছে, নাকি আমরা সুরক্ষিত নই, আমাদের কমে আসছে? ঈশ্বর না করুন 3-4টে রাজ্যে যদি কোনো কারণে হঠাৎ জরুরি ভিত্তিতে দরকার হয়, তাহলে কি পুরো পাকিস্তান সীমান্ত ফাঁকা করে দেওয়া হবে? এটা কোন 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 দলের, কোন কেন্দ্রীয় সরকারের হাতে দেশ চলছে? আপনারা বললেন যে অধিকাংশ মৃত্যু হয়েছে আপনাদের কর্মীদের আজকে ভোটের দিন, এই সময় তো আইন শৃঙ্খলা রাজ্য নির্বাচন কমিশনের হাতে থাকে, কমিশনের ভূমিকায় আপনারা খুশি? এই দেখুন, কমিশন ভোটের অ্যারেঞ্জমেন্ট করছে, রাজ্য সরকার তাকে সহযোগিতা করছে, তিনি যেভাবে বলছেন সমস্তভাবে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কেউ যদি
নির্দিষ্টভাবে প্ল্যান করে থাকে আমি অমুককে মারবো, সেটা শুধু সিস্টেমে রেখে এই জিনিস আটকানো, কিন্তু এটা সদিচ্ছার বিষয়। চক্রান্ত মানে কি? চক্রান্ত মানে একটা নেগেটিভ ফোর্স। চক্রান্ত হয়েছে যে তৃণমূলকে মারতে হবে, বাংলায় খারাপ ঘটনা ঘটিয়ে দেখাতে হবে। এটা কোন সিস্টেম দিয়ে থামানো হবে? কোন সিস্টেম দিয়ে? ফলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন মানে ব্যর্থ না নির্বাচন কমিশন সফল? নির্বাচন কমিশন, ভারতবর্ষের কটা নির্বাচন কমিশন? 61,539টা বুথ, তার মধ্যে 60টা বাদ গেলে 61,400 কত বুথে ইনসিডেন্ট ফ্রি বুথ করিয়েছেন। আর কটা কোন স্টেট পারবে এতটা করতে? কোন স্টেটে সম্ভব সেটা করা? এখন যদি কিছু জায়গায় টার্গেট করে নেয় 2-3টে অশুভ শক্তি, মারবো, যেখানে ওদের শক্তি আছে, যে জায়গাটা ওরা খানিকটা আছে সেখানটা মারবো যদি বলে, তো সেই জায়গাটা, এটা তো মানুষ সবাই দেখবেন, বিচার করবেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার বাড়ির মধ্যে এসে মেরে দিয়ে গেছিল, কোন সিস্টেম বাঁচাতে পেরেছিল? তার কারণ টার্গেট করে নিয়েছিল। তাই কুণালদা, এই যে সঠিক সময় কেন্দ্রীয় বাহিনী না আসা, তারপর একের পর এক জায়গায় দেখা যাচ্ছে মৃত্যু হচ্ছে, এবং সঠিক পরিকল্পনা ঠিক সময় না করতে পারার জন্য এই মৃত্যুগুলো। প্রথম কথা, এর মধ্যে চক্রান্ত আছে কি? 100% চক্রান্ত। 2 হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসেনি, এটা তো যেমন কমিশনকে বিড়ম্বনায় ফেলার চক্রান্ত, আবার কেন্দ্রীয় বাহিনী এলেও এই সন্ত্রাসটা হতোই। উল্টে কেন্দ্রীয় বাহিনীর গুলিতেও তো আরও লোক অতীতে মারা যাওয়ার খবর আছে, তাতেও তো 4-5 জনের কম কোনো কিছু ঘটেনি। আর কেন্দ্রীয় বাহিনী এলেই যদি সব ঠিক হবে, তাহলে মণিপুর শান্ত হচ্ছে না কেন? ফলে মাঝপথে ফোর্স না দেয়া, সিস্টেমটাকে গন্ডগোল করে দেওয়াটা যেমন একটা চক্রান্ত, আবার উল্টো দিক থেকে মারবে যদি ঠিক করে নেয়, সেটা কেন্দ্রীয় বাহিনী এলেও এরা মারবে, না এলেও এরা মারবে। আরে দেশের প্রাক্তন মাইক দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভোট চলতে চলতে তাকে টার্গেট করে মারা হয়েছে। সেটা কি ইলেকশন কমিশনারের দায় বা দোষ ছিল, না প্রশাসনের দোষ ছিল? কাউকে যদি তারা নির্দিষ্টভাবে টার্গেট করে যে ওই জায়গায় আমি অমুক তৃণমূল কর্মীকে মারবো, মেরে বলবো যে প্রশাসন ব্যর্থ, এটা যদি আগে থেকে স্ক্রিপ্টিং করা হয়ে থাকে, সেখানে কোন রাজ্য সরকার, কোন পুলিশ, কোন প্রশাসন কিভাবে ওই নির্দিষ্ট কর্মীকে প্রোটেকশন দিতে পারে, কিভাবে নিরাপত্তা দিতে পারে? আমার কনক্লুড না না, অভিযোগ আমাদের অনেক, আমি বলি না, অভিযোগ একটা বলি। আপনি যে আনমেন স্টেট ইলেকশন কমিশন বলেছিল যে এই 61,539টা বুথের মধ্যে স্টেট ইলেকশন কমিশন বলেছিল 4,834টি, দ্যাট ইজ 7.8% সেন্সিটিভ বুথ আছে, এবং এখানে ডিপ্লয় করা উচিত এক্সট্রা ফোর্স ইত্যাদি। এই যে 7.8% দেখে যারা বুঝে গেছিলেন যে আমরা তো হারবই, তারা এই অন্যান্য বুথগুলোকে টার্গেট করে ওই সেন্সিটিভ বুথের পার্সেন্টেজ যারা বাড়ালেন, এটাকেই বলে চক্রান্ত, যে চক্রান্ত তারা করেছে। কনক্লুড করুন। আরে সিভিক গেছিল সমাজ সেবা করতে, এত বড় একটা মানে ভোট হচ্ছে, কত বয়স্ক মানুষ গেছেন, কে অসুস্থ হয়ে যেতে পারেন, বৃষ্টি বাদলার সময় ভিজলে ঠান্ডা লেগে যাবে, তো বলে, আর সেই জায়গাটা তাদের তো সেই সামাজিক কাজগুলো করার জন্য তো একটা লোক দরকার হয়, দীর্ঘ লাইন, কেউ অসুস্থ হয়ে পড়লেন। তাছাড়া সাধারণভাবে সিভিকরা কিন্তু স্থানীয় ছেলে সাধারণভাবে, ফলে তাদের নিজেদেরও ভোট মানে ভোটাধিকার প্রয়োগের বিষয় থাকে। ফলে এই সব মিলিয়ে মানে তার সঙ্গে মূল পুলিশের কাজ বা ইলেকশন কমিশনের কাজ সিভিক করেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা অনেকটা, দিদি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, একটি বাচ্চা বলল দিদির পক্ষে, মানে দিদির জন্য সুস্থ কামনা করেছে, বলছে বাচ্চাকে দিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। এদের বাহানার কোনো শেষ। आपको परसेंटेज बता दे, वो परसेंटेज है 0.0009। এই যে 60 বুথস যেখানে প্রবলেমটা হয়েছে আউট অফ 61,000+, সেখানে সেইটা পার্সেন্টেজে যদি দেখেন 0.00097। এখনো আমরা বলছি নিশ্চয়ই কোনো মৃত্যু 1% হওয়া এরও উচিত কম। নয়, অনেক কম। 6 बजने जा रहे हैं, तृणमूल कांग्रेस को क्या लगता है आज का चुनाव कैसे हुआ पश्चिम बंगाल में? नहीं, हम लोग तो पूरा प्रेस कॉन्फ्रेंस करके यही बोले हैं कि यहाँ पे बूथ है 61,539 बूथ।
जो वोटर देने के लिए इच्छुक है, 5.67 करोड़ वोटर्स इलेक्टर्स जो वेट कर रहे थे, और अभी भी लाइन में खड़े हुए हैं लोग वोट देने के लिए, क्योंकि यहाँ 3-3 ठो वोट एक जन देते हैं, समय भी लगता है। तो 1000 कोशिशों के बावजूद भी और 1000 बदनामी के बावजूद भी इलेक्शन जो है जहाँ अफेक्टेड हुआ, एकदम सीरियस इंसिडेंट्स अगर हम लोग बोले 8-9 बूथ में, और इधर उधर धक्का धुक्की, कोई बैलेट बॉक्स ये सब लेके जो चला गया, वहाँ पे स्टेट इलेक्शन कमीशन अगर कहती है तो रिपोल होगा, वो तो है ही, काबू में है। 60 बूथ्स के करीब आप जहाँ डिस्टर्बेंस हुई है, तो स्टेट इलेक्शन कमीशन अपने तरफ से जो स्टेटमेंट देगी, हम लोग यही कह रहे हैं कि पश्चिम बंगाल में अच्छा इलेक्शन, सुस्त इलेक्शन नहीं होता, इसको एक इस तरीके की तस्वीर जो बनाने की कोशिश कर रहे थे, ये तस्वीर आप बना नहीं पाए, क्योंकि हम लोग चाहते हैं कि ये जो गुजर गए हैं, इसमें आप देखिए, हम लोग कोई पार्टी वर्कर कोई भी दल का होना नहीं चाहिए, पॉलिटिकल डेथ नहीं होनी चाहिए, लेकिन ये भी सच्चाई है कि हम लोग शासन में हैं, हमारे ही 60% के ऊपर तृणमूल कांग्रेस के वर्कर, उनके ऊपर हमला, आक्रमण, माने हत्या की गई। ये भी तो आप इसी से साफ जाहिर होता है कि हम लोग तो चाहते थे कि इलेक्शंस हो, लेकिन जबरन जो एक रचना की गई कि नहीं, इलेक्शन में वायलेंस करना ही है, और जो किए हम लोग, ये पूरे प्रेस कॉन्फ्रेंस में हम लोग कहा। इसके बाद जैसे जैसे और भी रिपोर्ट्स आएंगे तो हम लोग बोलेंगे, जैसे कहा जा रहा है बहुत छप्पा मार रहे हैं तृणमूल कांग्रेस, कुणाल दा बोले हैं, कर इतना ही छप्पा मारते हैं तो अब तक तो 90% के ऊपर हो जाता वोटिंग परसेंटेज, लेकिन अभी भी जो लास्ट 5 बजे हम लोग देखे 53% था, तो क्यों नहीं हुआ वोट ज़्यादा? तो ये सब विश्लेषण चलेगा। हम लोग प्राइमरीली अपने व्यूज़ और हमारी जो एलिगेशंस हैं वो भी हमने कहा। दूसरा सवाल यह है कि पश्चिम बंगाल में आज बॉम्ब, गोली, बैलेट बॉक्स लेके भागना, बैलेट बॉक्स को पानी में फेंक देना, जला देना, सब कुछ देख लिया एक कैटलॉग में जो हो सकता है। तो इसको लेके तृणमूल कांग्रेस का क्या कहना है कि इसके बाद भी शांतिपूर्ण वोट हुआ है? आप जो परसेंटेज बता रहे हैं 60 बूथ में हुआ है, लेकिन जो 60 बूथ में हुआ है वो पूरा पश्चिम बंगाल आज देख रहा है, पूरा देश आज देख रहा है। ज़रूर देखने की तो ज़रूरत बहुत कुछ थी। जैसे हम लोग कह रहे थे त्रिपुरा में 94% बीजेपी अनकॉन्टेस्टेड जो दिखाया वही दिखा, करेक्ट। और ये भी सही है। देखिए, मीडिया को हम लोग अगेंस्ट कुछ बोलना नहीं चाहते हैं, आप लोग तो कहते ही हैं सभी हम लोग के अगेंस्ट, हम लोग किसी के विरुद्ध नहीं कहना चाहते। अब दिखाइए, लेकिन जहाँ इतने जिलों में शांतिपूर्ण वोट हुआ है, ये भी दिखाना जिम्मेदारी है। सब कुछ दिखाना आपकी भी जिम्मेदारी है। अगर आप सुबह भी, दोपहर को भी और रात को और शाम तक भी चलेगा वही, तो फिर लोगों को तो एक धारणा आप उन पे मजबूर कर रहे हैं कि आप यही सोचिए कि सारे पश्चिम बंगाल में यही चित्र था। ये जिम्मेदारी, रिस्पॉन्सिबल जर्नलिज्म आपकी भी है। आखिरी सवाल ये है, हालांकि ये मतलब इलेक्शन कमीशन को लेकर है, लेकिन बीएसएफ के आईजी ने ये कहा है कि इलेक्शन कमीशन ने अनप्रोफेशनल तरीके से, मैनरिज्म से पूरा चीज को हैंडल किया है। अगर इलेक्शन कमीशन ठीक से सेंट्रल फोर्स को अपना जगह डिप्लॉय करते या तो कहाँ डिप्लॉय करना है ये कह देते पहले से, तो फिर इतना झमेला होता है। अरे उन्हीं हमारे गौड़पाड़ेर मोड़ चिनबेन, वो क्या, हमारा कलकत्ता का, हमारा बंगाल का गली गली में एक ये क्रॉसिंग है, वो गांव है, वो शहर है, बीएसएफ का आईजी का वो मालूम है? तो वो तो पूरा आपसे मांगा था सेंट्रल फोर्स, इतना बैटेलियन आपको भेजना है, अब क्यों नहीं भेजिए? अब क्यों नहीं भेजा? वो लोग पहले तो नहीं भेजा, अभी तक आ रहा है। दूसरा जो भी आया है वो एलिगेशंस ऐसा भी आया है कि वोटर्स को वो बीजेपी के वोट देने के लिए वो प्रभावित कर रहा है। तो वो तो, और ये जो आईजी साहब का जो खत है ना, वो भाजपा का स्क्रिप्ट करके वो अभी यहाँ भेजा है। रिस्पॉन्सिबिलिटी अभी वो निभा नहीं पाए, इसीलिए ये सब पॉलिटिकली मोटिवेटेड लेटर खत भेज रहा है।